এদিকে ২০ জানুয়ারিকে কেন্দ্র করে রাত থেকেই ঝামেলা চলছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসেই হাসিনাকে নিয়ে প্রথম কার্যক্রম করে। এই নিয়ে সমন্বয়ক উপদেষ্টাদের উপর ভয়াবহ প্রভাব পড়ে। যান বাঁচাতে তারা অন্যরকম পদক্ষেপ গ্রহণ করে। 20 জানুয়ারি বসতে চলেছেন আমেরিকার মসনদে ডোনাল্ড ট্রাম্প, এবং তারপরে রাজনৈতিক কি হতে চলেছে, কতটা ভয়ঙ্কর হতে চলেছে, নাকি কোনো যুদ্ধের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এইখানে দেখুন তারা রাত থেকে কি ভয়ঙ্কর তাণ্ডবগুলো চালাচ্ছে, এবং এরই মধ্যে করে কিন্তু সমন্বয়ক উপদেষ্টা এখানে আবার তারা মশাল মিছিল নিয়ে অনেকে বের হয়েছে। আবার 20 তারিখের পরে কোন দিক থেকে কোথায় কি হবে, কে ঢুকবে কিছু বলা যাচ্ছে। দর্শক, রাজধানীর পল্লবী থেকে বিক্ষোভ মিছিল শুরু করেছে ঢাকা উত্তর আওয়ামী লীগ। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ এই দেশকে, বাংলাদেশকে আগামী 20 তারিখ বা 20 তারিখের পর কি বাংলাদেশে কিছু ঘটতে যাচ্ছে? ভারত কি কোনো পরিকল্পনা করেছে? 20 তারিখের পর বা 20 তারিখের পর ইউনূস সাহেব সরকারের উপর একটা বড় ধরনের ধাক্কা পড়তে যাচ্ছে। মানে ইউনূস সাহেব নাকি দেশ ছেড়েও চলে যেতে পারেন। 20 জানুয়ারির দিকে তাকিয়ে অপেক্ষার প্রহর গুনে চলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মোদী সরকার। হয়তো সেদিন ঘুরে গেলেও যেতে পারে ভাগ্যের চাকা। আর তাই শত অস্থিরতার মধ্যেও শেখ হাসিনা ইস্যুতে একেবারেই চুপচাপ প্রতিবেশী রাষ্ট্র ভারত। বাংলাদেশকে এবার কোন মরণ কামড় দিতে চলেছে ভারত, আর কেনই বা 20 জানুয়ারিকেই বেছে নেওয়া হয়েছে? দিলের মধ্যে প্রশান্তি ফিল হচ্ছে। অনেকে ভাববেন, ভাই তুই যথেষ্ট ইয়া লেভেলের মানুষ। 53 বছরের ইতিহাসে সম্ভবত এই ঘটনা আমরা প্রথম দেখছি। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ধরা পড়ে গেছো ওরে সোনার চান। কয়েকটা অঙ্গরাজ্যের পরিণতি এমন অবস্থা হয়েছে যেটা গত 2.5 বছরে। আর এই সকল দৃশ্য দেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কান্দা আসে যখন নিজেদের উপর দিয়ে যায়। সো দিস ইজ দ্য রাইট টাইম। সারজিৎ পালাই বা কই, এখন তো হলে খেল শুরু। সারজিৎ সহ 45 জনের পাসপোর্ট জব্দের নির্দেশ। কই যাইবা তোমরা? বাংলাদেশের 3 সাইডে ভারত, এক সাইডে বঙ্গোপসাগর। ভারতে গেলেও মরবা, বঙ্গোপসাগরে গেলে তোমার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকী। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম। কোন দিকে যাচ্ছে বাংলাদেশ, কি হতে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ অবস্থান, কেন বাংলাদেশকে নিয়ে এভাবে একের পর এক ষড়যন্ত্র হচ্ছে, সর্বশেষ আপডেট জানার জন্য অবশ্যই আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করবো বর্তমানে দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আর বেশি কথা বলছেন, আমরা একটা ভিডিও। সেই ঐতিহাসিক 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প আগামীকাল শপথ গ্রহণের মাধ্যমে ক্ষমতায় আরোহণ করছেন। আমেরিকার ক্ষমতা, বিশ্বের সবথেকে ক্ষমতাধর দেশের ক্ষমতায় আরোহণ করছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প যখন বর্ণাঢ্য শপথ অনুষ্ঠানের মাধ্যমে আমেরিকার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হচ্ছেন, ঠিক তখন ডোনাল্ড ট্রাম্পের এই রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া সেটা বাংলাদেশের জন্য কি অবস্থা তৈরি করবে, কিংবা স্পেসিফিক বললে বাংলাদেশের পতিত সরকার আওয়ামী লীগ সরকার, আওয়ামী রাজনীতির জন্য কি হতে যাচ্ছে, 20 তারিখ কি ইম্পর্টেন্ট ব্যাপার ঘটতে যাচ্ছে, সেই আলোচনায় করবো এই ভিডিওতে। তো বলছিলাম, আমেরিকার নতুন ক্ষমতা, আমেরিকার ক্ষমতা গ্রহণ করছেন আগামীকালকে ডোনাল্ড ট্রাম্প। বর্ণাঢ্য শপথ অনুষ্ঠানে শেখ হাসিনাকে দাওয়াত দেওয়া হয়েছে, এরকম নানা রকমের রিউমার ছড়িয়ে পড়েছিল। এখন পর্যন্ত ব্যাপারটা নিশ্চিত হয়নি, তবে শেখ হাসিনাকে দাওয়াত দেওয়ার ব্যাপারটা সম্ভবত সত্য নয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাওয়াত পেয়েছেন, কিন্তু তিনি যাচ্ছেন না বলেই সর্বশেষ তথ্য জানা গেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রী যাকে বলা হয়, এস জয়শঙ্কর, তিনি যাচ্ছেন প্রতিনিধি দল নিয়ে। যাচ্ছেন মানে গিয়েছেন প্রতিনিধি দল নিয়ে, এরকম খবরই আমাদের কাছে এসেছে। যা রটে কিছু তো বটে ভাই পৃথিবীতে, নাকি? একেবারে সবকিছু তো আমরা চাইলেও মনে করেন ফু দিয়ে উড়িয়ে দিতে পারি না। শুনলেন তো যে সেনাবাহিনীর প্রধান আপনার ওয়ার্কার, এই সমন্বয়ক সার্জিস হাসনাদের আপনার পাসপোর্ট বা আরো যে আদার্স যে সমন্বয়ক আছে, এদের পাসপোর্ট গুলা জব্দ করে। কে জব্দ করে? সেনাবাহিনীর প্রধান। তো কেন করে?
এখন আসুন মূল পয়েন্টে। সেনাবাহিনীর কিংবা আপনার পুলিশের কাছে গ্রেপ্তার হয় সার্জিস হাসনাত। এখন অনেকেই এটা নিয়ে আপনারা তর্ক বিতর্ক করতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে একটু সমীকরণটা মিলাই দিই যে অরিজিনালি গ্রেপ্তার হয়েছে কিনা, বা এই বিষয়ে কথা বলি। প্রথমত আপনাকে জানতে হবে সার্জিস আর হচ্ছে হাসনাত, আপনার এদের কিন্তু একটা প্ল্যান থাকে এই আপনার সরকার পতনের দিক দিয়ে। প্ল্যান এ, প্ল্যান বি আর হচ্ছে প্ল্যান নাম্বার সি, মানে 1, 2, 3। তো তাদের 3 নাম্বার প্ল্যানটা হচ্ছে যে কোন সরকার যদি এসে পড়ে বা বাই এনি চান্স এরা যদি মনে করেন আপনার বিফল হয়ে যায় বা আপনার একদম ড্রপ খেয়ে যায়, তাহলে এরা সেফ এক্সিট নিবে বাংলাদেশ থেকে। এবং এই সেফ এক্সিট নাম্বার হচ্ছে নাম্বার 3, মানে তাদের প্ল্যান মোতাবেক। এখন সেনাবাহিনীর প্রধান মোটামুটি আপনার 15 থেকে 20 দিন হবে মেবি, এর ভিতরে, হ্যাঁ 15 থেকে 20 দিনের ভিতরে সম্ভবত, সেখানে বা সেই সময়টার ভিতরে সেনাবাহিনীর প্রধান কিন্তু সার্জিস আর হাসনাতকে কিন্তু গোপনে এনে কিন্তু তাদেরকে কিছু হেদায়েত স্বরূপ জ্ঞান দেওয়া হয়। ইভেন তাদের সমন্বয়কদের পাসপোর্ট কি জব্দ করা হয়, তারা যাতে বাংলাদেশ থেকে সেফ এক্সিট না নিতে পারে, মানে তারা যাতে ভারত পর্যন্ত না যেতে পারে, তারা যাতে পাকিস্তান পর্যন্ত না যেতে পারে। বুঝতে পারতেছেন আপনি যে সেনাবাহিনী প্রধান এবং পুলিশ যে বাজার আছে সমন্বয়করা, তারা কি বর্তমান বিশেষভাবে সেনাবাহিনীর আপনার নজরবন্দিতে আছে। এই সমন্বয়ক সার্জিস হাসনাত, উপদেষ্টা নাহিদ আসিফ, তারপর হচ্ছে আপনার আরো যে বাজার আছে প্রত্যেককে কেন আছে। অনেকেই আপনারা আরো জানেন যে আমাদের বাংলাদেশে বর্তমান কিন্তু বিশাল কিন্তু দুর্নীতি হচ্ছে, অনেক দুর্নীতি কিন্তু হচ্ছে, এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার সমন্বয়ক সার্জিস হাসনাতের নামে কিন্তু আপনার দুবাইতে হুন্ডির মাধ্যমে যে তারা যে টাকা পাচার করে, এই ধরনের কিন্তু একটা তথ্য কিন্তু উঠে আসছে। অনেকেই আপনারা বলতে পারেন যে ভাই এগুলো সব ভুয়া খবর, এগুলো হচ্ছে গুজব। দেখেন ভাই, এগুলো গুজব বলে কোনো কথা নাই। পৃথিবীতে যা রটে কিছু তো ঘটে রে ভাই, নাকি? একেবারেই তো আপনি গুজব বলে উড়িয়ে দিতে পারবেন না। এখন আসুন সমন্বয়ক সার্জিস আর হচ্ছে হাসনাত এদের যে গ্রেফতার করলো, এই বিষয়টা কিভাবে? জি এক্স্যাক্টলি আপনি সঠিক কথাটাই শুনছেন। সমন্বয়ক সার্জিস হাসনাত অরিজিনালি তারা গ্রেফতার হয়েছে। কিভাবে গ্রেফতার? প্রথমত হচ্ছে এদের পাসপোর্ট জব্দ করা হয়েছে, দ্বিতীয়ত তারা বিশেষভাবে সেনাবাহিনীর আপনার বিশেষ একটা নজর বন্দিতে আছে। সমন্বয়ক সার্জিস আর হচ্ছে হাসনাত, এরা যাতে বাংলাদেশ থেকে সেফ এক্সিট না নিতে পারে এবং এরা যাতে আপনার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটাতে পারে এবং এরা যাতে আরো দুর্নীতি না করতে পারে, এটার জন্যই সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী এদের উপরে বিশেষভাবে নজরবন্দি করে রাখে। এটাই হচ্ছে এদের গ্রেফতারের মূল যে রহস্যটা। এখন অনেকে বলতে পারেন যে ভাই এটা তো নজরবন্দি রে ভাই, এটা তো বাংলাদেশের এইটা সেটা, তো এটা কি আপনার সেনাবাহিনী আজকে আছে কালকা নাই, বা সেনাবাহিনী দেখা গেছে আপনার কালকে তো পোল্টিও নিতে পারে, বা পুলিশ বাহিনী তো পোল্টিও নিতে পারে টাকা খায় গোষ্ঠুস খায়া। হ্যাঁ, তাহলে আমি আপনাকে আর একটু শিওর করি, সেটা হচ্ছে আপনারা অনেকে জানেন যে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, নৌবাহিনী, আপনার আরো যে আদার্স বাহিনী আছে, আমাদের বাংলাদেশে কিন্তু বিশ্বে একটা নাম আছে, সেটা হচ্ছে আপনার শান্তি রক্ষা মিশনে। অনেকে জানেন যে আপনার জাতিসংঘ যে শান্তি রক্ষা যে মিশন আছে, এই মিশনে আমাদের বাংলাদেশের যে বাহিনী আছে, পুলিশ বাহিনী, সেনাবাহিনী বা আদার্স যারা বাহিনী আছে, এদের কিন্তু একটা নাম আছে ভাই। হ্যাঁ, এদের কি একটা নাম আছে, এবং এরা আপনার বাংলাদেশ থেকে কত টাকা মনে করেন উপার্জন করে এই শান্তি রক্ষা মিশনে। সেনাবাহিনী বা এরা বা এদের পরিবার যেন ভালোভাবে চলতে পারে, এইটার জন্যই প্রতিটি সেনাবাহিনী, পুলিশ বাহিনী, যত বাহিনী আছে, এদের একটা স্বপ্ন থাকে যে শান্তি রক্ষা মিশনে যাব, এবং সেই মিশনে গেলেই মনে করেন কোটি কোটি টাকা। মানে আপনি বুঝেন, একটা মিশনে গেলেই আপনার পরিবার ভালোভাবে চলতে পারবে, আপনার লাইফটা একটা সিকিউর হবে, কিংবা আপনার ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে, তাই না? এটার জন্য কি তারা শান্তি রক্ষা মিশনে যেতে চায়। এবং আপনি যদি এই মিশনে যেতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? জাতিসংঘ এবং আপনার কি বলে মানে আপনার আমেরিকার কথা মোতাবেক আপনাকে চলতে হবে। আপনাকে আপনার দেশে আপনাকে শান্তি বজায় রাখতে হবে, দেশে কোনো আপনার জঙ্গিবাদী থাকতে পারবে না, বা জঙ্গিবাদী দমনের ক্ষেত্রে আপনাকে সেখানে বড় একটা ভূমিকা পালন করতে হবে। আর আপনি যদি এই দিকটা যদি আপনি একদম পুরাই বিফল হয়ে যান, তাহলে আপনি সেখানে স্যাংশন খাবেন। কি স্যাংশন খাবেন? আমাদের বাংলাদেশ থেকে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, কোনো বাহিনী আপনার জাতিসংঘ মিশনে যেতে পারবে নয় আকার না। তখন কি হবে? তখন আমাদের বাংলাদেশ
ডিফেন্সের দিক দিয়ে অনেক দুর্বল হয়ে যাবে, কোনো ট্রেডিং পাবে না, কিংবা আপনার যে কি বলে মানে এখন তো ডিজিটাল যুগ ভাই, বুঝেন নাই, যে এক এক সময় এক একটা মনে করেন আপনার অস্ত্র বা আপনার গান হতে পারে বা আপনার আদার্স অনেক কিছু মনে করেন হতে পারে। তো সেই দিক দিয়ে তারা কি আপনার শিক্ষাটা অর্জন করতে পারবে না। এতে কি হবে, আমাদের বাংলাদেশটা রসাতলে যাবে, একটা পর্যায়ে আমাদের বাংলাদেশটা কি আক্রমণ হতে পারে বহির্বিশ্বে। বুঝতে পারতেছেন তো? এই শান্তি রক্ষা মিশনটা শুধু শান্তি রক্ষা মিশন না, এটা কি আমাদের বাংলাদেশেও শান্তি বজায় রাখে। এটার জন্যই আপনার সেনাবাহিনীর প্রধান কিংবা পুলিশ বাহিনী আরো যে আদার্স বাহিনী আছে এই সমন্বয়কদের নজরবন্দি করে রাখে। এখন অনেকে বলতে পারেন যে ভাই মিলল না, তাহলে এখানে সেনাবাহিনী কার হুকুমে করলো? আর ভাই এখনো বুঝতেছেন না, আমেরিকার জাতিসংঘ, হ্যাঁ জাতিসংঘ। কারণ ডক্টর ইউনূস তিনি যে বৈশা রয়েছে অবৈধ সরকার। কারণ আমাদের বাংলাদেশে সংবিধানে আছে কি যে আপনার কোন সরকার যদি পতন হয় আপনার 2 থেকে 3 মাসের ভিতরে, হ্যাঁ আপনাকে সংস্কার কাজ যতটুকু পসিবল হয় বা দরকার আছে এর ভিতরে আপনাকে শেষ করতে হবে, মানে 3 মাসের ভিতরে। এখন এই 3 মাসের ভিতরে আপনি যদি ব্যর্থ হন কোনো সমস্যা নেই, আপনি নির্বাচন দেন, নির্বাচনের পরে যে সরকার আসবে সেই সরকার বাকিটা মনে করেন করবে, মানে সংস্কার করবে। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের সংবিধান। তাহলে এই ডক্টর ইউনূস কিংবা উপদেষ্টা সমন্বয়কারী যে বাজার আছে তাদের নিজের মুখের আপনার দলিল কিংবা আপনার যুক্তি কিংবা প্রমাণ যেটা আপনি ধরে নিতে পারেন যে আমরা এই সংবিধান মেনে আমরা আসি নাই, আমরা কোনো আইন কানুনের তক্কা করে আমরা আসি নাই, আমরা আসছি টোটালি একটা কি অবৈধতার মাধ্যম দিয়ে। তো এই হচ্ছে এই সমন্বয়কদের নিজেদের মুখের দলিল কিংবা প্রমাণ যে এরা নিজেরাই হচ্ছে অবৈধ, কারণ এরা কোনো সংবিধান মেনে আসে নাই, এরা কোনো আপনার আইন কানুনের কোনো তক্কা করে তারা আসে নাই, এরা টোটালি আসছে একটা গণহত্যার মাধ্যম দিয়ে, অবৈধতার মাধ্যম দিয়ে সরকার প্রতিষ্ঠিত করছে। এটাই হচ্ছে তাদের ভূমিকা, তাই নাকি? তাহলে এটা কি কখনোই জাতিসংঘে আপনার প্রমাণ পাবে বা বহির্বিশ্বের কাছে এটা কি কতটুকু যুক্তিসঙ্গত হতে পারে বলেন? তাদের এই ভূমিকাটা টোটালি আপনার ক থেকে চন্দ্রবিন্দু চান অব্দি আপনারা টোটালি কি ভোকাস। এবং এটার জন্যই জাতিসংঘ এদেরকে বলে যে বাংলাদেশে বর্তমান আপনার সংখ্যালঘুদের উপরে কিংবা আপনার আওয়ামী লীগের উপরে, তারপর হচ্ছে আপনার বর্তমান বাংলাদেশে নতুন করে আপনার আমাদের বাংলাদেশে আপনার জঙ্গিবাদী যারা আছে তারা কি পুনরায় মাথা চারা দিয়ে উঠছে, এবং এদেরকে যাতে শক্তভাবে আপনার ট্যাকেল করতে পারে এটার জন্যই আপনার জাতিসংঘ থেকে আমাদের সেনাবাহিনীগণ, পুলিশ বাহিনীগণ সবাইকে এই সতর্ক বার্তাটা দেন যে এরা যাতে সেফ এক্সিট না নিতে পারে, যাতে কোনো দেশে যাতে না যেতে পারে, মানে বাংলাদেশ থেকে এক কদম যাতে পাড়া না দিতে পারে। তাহলে এটার জন্য দায়ী থাকবে বাংলাদেশ পুলিশ বাহিনী, দায়ী থাকবে সেনাবাহিনী, সমস্ত বাহিনীর এটার মনে করেন খেসারত দিতে হবে। আর খেসারত স্বরূপ অনেক বড় একটা মাসুল মনে করেন পোহাতে হবে। এটার জন্যই এই সমন্বয়ক সার্জিস আর হাসনাত বা আরো যে উপদেষ্টা বা যে বাজার আছে এরা কি বিশেষভাবে কি আপনার একটা নজরবন্দিতে আছে, বুঝতে পারতেছেন? এই হচ্ছে এদের গ্রেফতারের টোটালি বিষয়টা। আশা করি আপনারা বুঝতে পারছেন, ক্লিয়ার? তো এটার জন্য আমি শুরুতে বললাম যে ভাই পৃথিবীতে যা রটে কিছু তো ঘটে রে ভাই, একেবারেই তো সবকিছু বানোয়াট হয়ে যায় না। আর বিশেষভাবে আমাদের বাংলাদেশের কিছু মিডিয়া আছে, কিছু মিডিয়া না, আপনার যদি 10টা মিডিয়া থাকে 8টা মিডিয়াই এই সমন্বয়ক আর হচ্ছে উপদেষ্টাদের কাজ করতেছে। মানে তারা যদি ভালো কাজ করে সেটাকে তো মনে করেন আর একটু বাড়িয়েও বলবে, এবং তারা যদি কোনো খারাপ কাজ করে জাতির সামনে সেটা আনে না। এবং তথ্য বাবা একজন আছে না, তথ্য বাবা নাহিদ, তিনি জানেন কি করে সবকিছু ফিল্টার করে, যদি এদের এগেনস্টে আপনি কোনো কথা বলেন ফিল্টার করে ওই ভিডিওটাকে ডাউন করে দেবে। কি করে ওই ভিডিওটাকে ডাউন করে দেয়, ওই ভিডিওটার ভিউ হয় না, যাতে করে বাংলাদেশের মানুষ যাতে এদের প্রতি আর নতুন করে যাতে কোনো তথ্য যাতে না জানতে পারে, বা সমন্বয়কারীরা কি ঘটাচ্ছে বা কি হচ্ছে এটাকে কি টোটালি হাইড করে ফেলতেছে এই তথ্য বাবা। বুঝতে পারছেন? এই হচ্ছে এদের দুর্নীতির অবস্থা। তো দর্শক বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে সার্জিস হাসনাত এরা আসলে কি টাইপের গ্রেফতার হয়েছে। তবে আমি বলবো এটাকে কিন্তু আপনি মানে একেবারে ফালা দিতে পারবেন না, কারণ যে সরকারি আসুক এই সমন্বয়ক উপদেষ্টাদের বিচার হবে। সচিবালয় আগুন দিছে, আরো অনেক ঘটনা ঘটাইছে, এবং এদের কি আপনার যে কূটনৈতিক পাসপোর্ট আছে বা আছে টোটালি জব্দ আছে সেনাবাহিনীর আপনার প্রধানের কাছে বা সেনাবাহিনীর কাছে। সো আমি বলবো আপনারা তো বুঝতেই আছেন যে আসলে এরা মানে কি টাইপের বা কতটা আপনার মানে নজরবন্দিতে আছে
এক টাইপের গ্রেফতারি আপনি বলতে পারেন। সেনাবাহিনী ইতিমধ্যে আপনার অনেকটা চাপের মধ্যে রয়েছে, কিন্তু তারা সেটি কিন্তু প্রকাশ করতেছে না। আমরা জনগণ তাদের ভিতরের খবর কিন্তু কেউ জানতে পারতেছি না যে আসলে সেনাবাহিনীর ভিতরে ভিতরে কি চলতেছে, বা তারা যে বলেছিল সর্বপ্রথম, বিশেষ করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, উনি একটি কথা বলেছিল যে আমি কিন্তু দেখিনি বা আমি জানিও না যে শেখ হাসিনা ভারত চলে গেছে। কিন্তু আপনার ভারতের সেনাপ্রধান যে বক্তব্য ইতিমধ্যে দিয়েছে তার কথা থেকে স্পষ্ট প্রমাণ হয় যে 5 তারিখে সেনাপ্রধান, বাংলাদেশের সেনাপ্রধান এবং কি ভারতের সেনাপ্রধান উভয় পক্ষ আপনার একটি যোগাযোগ ছিল এবং কি তারা যোগাযোগ রক্ষা করেছিল বাংলাদেশের সাথে, যাতে করে শেখ হাসিনাকে আপনার কোনো আক্রমণের শিকার হতে না হয়, তাকে সেফ ভাবে আপনার ভারতে পাঠিয়ে দেওয়া হয়। বিশেষ করে 5 তারিখে যে আন্দোলন বা গণভবনমুখী যে মানুষের যাত্রা ছিল, সেটি চাইলে কিন্তু আপনার সেনাবাহিনী ট্যাকেল দিতে পারতো। আজকে কেন জানি মনে হচ্ছে যে এই 5 তারিখের ঘটনার সাথে আমার মনে হয় যে সেনাবাহিনীরও অনেকটা যোগ সাজেশ রয়েছে, বা তারাও উপরের পক্ষ থেকে, মানে উপর মহলের পক্ষ থেকে তারাও কিছু একটা কাজ করেছে এবং কি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তারাও অবস্থান নিয়েছিল। এরকমটা আমার কেন জানি মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত। কিন্তু এতদিন পর মানুষ জানতে পারলো যে 5 তারিখে বাংলাদেশের সেনাপ্রধান, তারপর হচ্ছে ভারতের সেনাপ্রধান, উভয় দেশের সেনাপ্রধানের আপনার মোটামুটি আপনার একটি কানেকশন ছিল, তারা সেটি পর্যবেক্ষণ করেছে। কিন্তু সেনাপ্রধান বলেছিল বাংলাদেশের ওয়াকারুজ্জামান একটি সাক্ষাৎকারে, অডিও বার্তায়, যে আমি শুনেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ভারতে চলে গেছেন, যদি উনি এখানে অবস্থান করতেন তাহলে জুডিশিয়াল কিলিং এর শিকার উনি হতেন, তার মানে ওনার প্রাণনাশের একটি আশঙ্কা সেখানে ছিল, এটি কিন্তু সেনাপ্রধান বলেছে। আর এতদিন পর আমরা জানতে পারলাম কি যে 5 তারিখে সেনাপ্রধানের সাথে আপনার যোগাযোগ ছিল ভারতের সেনাপ্রধানের, তার মানে আমাদের দেশে যে কিছু একটা হতে চলেছে এগুলো মোটামুটি তারা সবই জানে এবং কি বুঝে। এবং কি তারা এটাও বলেছে, বিশেষ করে সেনাপ্রধান 5 তারিখে এই কথাও বলেছে যে আজ থেকে বাংলাদেশের মানুষের জানমাল নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের এবং কি আমরা সেটি নিশ্চিত করব। কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এখন পর্যন্ত সেনাপ্রধান কোনো চোখে পড়ার মতন দায়িত্ব পালন করতে পারেনি, বা বাংলাদেশের মানুষের জান এবং কি মাল উভয়টারই তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এবং এই সেনাবাহিনীকে ইতিমধ্যে চৌকিদার, যেটি আমরা গ্রাম পুলিশ বলে থাকি, এই সেনাবাহিনীকে ইতিমধ্যে তাদের পদমর্যাদায় নিয়ে গেছে এই অবৈধ ইউনূস সরকার। তার মানে আমরা ধরেই নিতে পারি যে এরকম একটি তারা বলেছিল না যে আপনার ক্যান্টনমেন্টে তারা মিটিং করেছিল, এর সাথে হয়তো সেনাপ্রধান জড়িত ছিল, তাদের যোগ সাজেশ এরকম হয়েছে। আর যাই হোক, মানে বাংলাদেশের সাথে ভারতের সেনাপ্রধানের একটি আপনার যোগাযোগ রক্ষা মানে তারা করেছে এবং কি বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কেও কিন্তু তারা অবগত ছিল। কিন্তু ওই দিন আপনার শেখ হাসিনাকে আপনার সরিয়ে দেওয়ার জন্য তারা প্ল্যান করেছিল, কারণ তাদের যে কথোপকথন বা দুদেশের সেনাবাহিনীর যে কথা হয়েছে সেখানে কিন্তু এটি আমরা বুঝতে পারি কিছুটা হলেও, এবং কি ভারতের সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছে ইতিমধ্যে তার কথা থেকেও কিন্তু এগুলো স্পষ্ট হয়ে যায় যে আসলে ওই দিন আমাদের বাংলাদেশে একযোগে আপনার জঙ্গি হামলা চালানো হয়েছে এবং কি রাষ্ট্রপ্রধানকে সহ আপনার মেরে ফেলার জন্য একটি চক্রান্ত 5 তারিখে বাংলাদেশে হয়েছিল। এবং কি এটি আপনার ভারত বুঝে গিয়েছিল যে শেখ হাসিনাকে যে কোনো ভাবে হোক নিরাপদে সরিয়ে যাতে আনা যায়। আপনারা হয়তো কিছুদিন পর এগুলো জানতে পারবেন, সে পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলাদেশে কি ঘটেছিল 5 তারিখে এবং কি কি ষড়যন্ত্র হয়েছে। হয়তো আমরা এখনো সবকিছু দুয়াশা সবকিছু আমরা জানতে পারতেছি না, যা শুনতেছি তাই আমরা মানে বিশ্বাস করতেছি, কিন্তু অবশ্যই একদিন না একদিন সেটি আপনার প্রকাশিত হবে এবং কি সেটি দ্রুত সময়ের ভিতরে হবে বলে আমরা মনে করি। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার মানে সেনাবাহিনীর এই বার্তা থেকে বোঝা যায় যে তাদের অবশ্যই 5 তারিখে ভারতের সাথে একটি হট কানেকশন ছিল বা যোগাযোগ ছিল এবং কি জনগণকে সেটি বুঝতে দেয়নি। সেনাপ্রধান বলেছে উনি পদত্যাগ করেছেন, আসলে উনি পদত্যাগ করেননি,
রাষ্ট্রপতি বলেছেন যে আমি পদত্যাগপত্র পাইনি। সকল কথার মধ্যে কিন্তু আপনার দুয়াশার জাল, এখনো কিন্তু আপনার বালা। তার মানে আপনি এখনো কিছু ফাইনালি বলতে পারতেছেন না। তার মানে আপনি বলতেও পারতেছেন না যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী না, উনি এখনো বাংলাদেশের কনস্টিটিউশন এবং কি বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনো উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু বহাল আছে। করে আমেরিকা ভীতি বর্তমান সরকারের জন্য আমেরিকা ভীতি তৈরি হয়েছে, আমেরিকার চাপ তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টা গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে নিজে স্বীকারও করেছেন যে আমেরিকার এক ধরনের চাপ তৈরি হয়েছে, সেই চাপ তারা সামলে নিতে পারবে কিনা সেটা যখন আলোচনা হচ্ছে, তখন আগামীকাল ডোনাল্ড ট্রাম্পের যে শপথ অনুষ্ঠান, সেই শপথের পরে তিনি ক্ষমতায় আসলে চাপটা কতটা তৈরি হবে বাংলাদেশের সরকারের উপরে, অন্তর্বর্তীকালীন সরকারের উপরে, সেই প্রসঙ্গ কিন্তু এসেই যাচ্ছে। সেই প্রসঙ্গ যখন আসছে, সেই প্রসঙ্গে আমরা যখন আলোচনা করছি, তখন বাস্তবতাটা কি দাঁড়াবে? আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতা আরোহণের পরে বাংলাদেশে ডক্টর ইউনূস সরকার কি আরো বেশি বিপাকের পড়ে যাবেন কিনা, আওয়ামী লীগের জন্য সেটা ভালো হবে কিনা, আওয়ামী লীগ সেখান থেকে কোনো সুবিধা আদায় করতে চাইবে কিনা, এবং সেই সুবিধা আদায়ের ফাঁক গলিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের আবার শক্তিধর হয়ে উঠতে চাইবে কিনা, আবারও ক্ষমতায় আসার চেষ্টা করতে চাইবে কিনা, তাতে করে বাংলাদেশের পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি আবার ঘোলাটে হয়ে যাবে কিনা, অনেকগুলো যদি কিন্তু প্রশ্ন কিন্তু সামনে চলে আসছে। এই যদি কিন্তু প্রশ্নের মধ্যে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আগামীকাল ক্ষমতায় আরোহণের পরে অনেক দিন থেকেই, প্রায় 2 মাসেরও বেশি সময় ধরে যে 20 জানুয়ারির অপেক্ষা, সেই 20 জানুয়ারি আগামীকাল, সেই 20 জানুয়ারিতে কি পট পরিবর্তন হবে সেটা একটা বড় প্রসঙ্গ। 19 জানুয়ারিতে এসে এখন কি মনে হচ্ছে যে 1 মাস আগে যে আলোচনাটা হচ্ছিল যে 20 জানুয়ারি বিশাল কিছু হয়ে যাবে, অনেক বড় পট পরিবর্তন হবে, 19 জানুয়ারিতে এসে সেরকম কি মনে হচ্ছে কিংবা মনে হওয়ার কারণ আমরা দেখতে পাচ্ছি? সেই প্রশ্নটা সামনে এসেই যায়। দর্শক, আপনার কি মনে হয় যে 19 জানুয়ারিতে এসে আপনার মনে হচ্ছে যে 20 জানুয়ারিতে বড় কিছু ঘটবে, নাকি অন্যান্য স্বাভাবিক দিনের মতোই এটিও একটি দিন হবে? এই দিনে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবেন, হোয়াইট হাউসে প্রবেশ করবেন, এবং হোয়াইট হাউসে প্রবেশ করার পরে আস্তে আস্তে তার পুরো বিশ্ব তার আয়ত্ত করার চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। সেই পুরো বিশ্বের মাঝে বাংলাদেশ একটা ছোট্ট অংশ। বাংলাদেশ বিষয়ে তিনি ভাববেন কিনা, বাংলাদেশ বিষয়ে ভাবতে গেলে একটা তার জন্য খুবই মর্মান্তিক কিংবা তার বিপক্ষে একটা ব্যাপার রয়েছে। ডক্টর ইউনূস ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষ শক্তির খুব কাছের শক্তি, এমনটা প্রচলিত রয়েছে। হিলারি ক্লিন্টনের নির্বাচনে ডক্টর ইউনূস আর্থিক সাহায্য করেছিলেন, $500 মিলিয়ন দিয়েছিলেন বলে বিভিন্ন খবরে প্রকাশ হয়েছিল। তারপর থেকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনূসের সম্পর্ক ভালো নয়, এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে ডক্টর ইউনূসের সম্পর্ক যে ভালো না, ভালো করার চেষ্টা তারা করছেন না কিংবা করবেন না কিংবা পারবেন না, সেটা কিন্তু ডক্টর ইউনূসের নানা রকমের কথায় এবং বর্তমান সরকারের প্রেস সচিবের বিভিন্ন কথায় বিভিন্ন সময় কিন্তু স্পষ্ট হয়েছে। সেগুলো উতরে যেতে পারবে কিনা ডক্টর ইউনূস সরকার, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারবে কিনা, সেই সম্পর্কটা সুসম্পর্ক হবে কিনা, সেটা আমরা সময় আসলেই দেখব। এই প্রসঙ্গে একটা উদাহরণ দেয়া যেতেই পারে, সেটা হচ্ছে যে বিজেপি যখন ক্ষমতায় আসে ভারতে, নরেন্দ্র মোদী যখন প্রথমবার ক্ষমতায় আসলেন, তখন তার ভোটে বিজয় উপলক্ষে বাংলাদেশে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি জামাতপন্থী যারা রয়েছেন, তারা মিষ্টি বিতরণ করেছিলেন, তারা মিষ্টি খেয়েছিলেন এই আনন্দে যে কংগ্রেস শেষ, আওয়ামী লীগের ভরসাও শেষ, বিজেপি আসছে মানে এখন বিএনপি জামাতকে সমর্থন দেবে, বিজেপি তাদের সমর্থন দিয়ে তাদের ক্ষমতায় আনার চেষ্টা করবে, এরকম আলোচনা কিন্তু শুরু হয়েছিল। কিন্তু গণেশ উল্টে গিয়েছিল। শেখ হাসিনা নরেন্দ্র মোদীর সঙ্গে সম্পর্ক ভালো তৈরি করে ফেলেছিলেন, এবং সেই নরেন্দ্র মোদীর সঙ্গে এখন শেখ হাসিনার সম্পর্ক এতই ভালো, এতই পীড়িতের
মধু তাদের মধ্যে জমেছে যে তাদের বন্ধন ছিন্ন করা যাচ্ছে না। ভারতে নজিরবিহীন নিরাপত্তার মাঝে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছে, ভারতে বিভিন্ন কর্মকাণ্ড করে যাচ্ছেন। দুদিন আগেই আমরা শেখ হাসিনাকে ভারতে প্রকাশ্যে ঘোরাঘুরি করতে দেখতে পেয়েছি। বিদেশি সংবাদ মাধ্যমকে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন, অনলাইনে যা ইচ্ছা তাই করছেন। তাকে বিশেষ প্রোটোকল টিম দেয়া হয়েছে, বিশেষ সহকারী টিম দেয়া হয়েছে যারা ইন্টারনেট ব্যাপারে কিংবা আন্তর্জাতিক যোগাযোগ ব্যাপারে তারা সহযোগিতা করছেন, এবং তারা সেনাবাহিনীর টিম। এই যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো প্রমাণ করে যে সম্পর্ক খারাপ থাকলেও সম্পর্ক ভালো করা যায়। নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনা যে ভালো সম্পর্ক তৈরি করেছিলেন এবং বিএনপি জামাতের জন্য সেটা খুবই খারাপ নজির হয়েছিল, সেই একই ঘটনা ডক্টর ইউনূস ঘটাতে পারবেন কি? ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অসাধারণ সম্পর্ক তৈরি করে শেখ হাসিনাকে খাদের কিনারায় ফেলে দিতে পারবেন কি? সেটা একটা বিলিয়ন ডলার প্রশ্ন সামনে এসেই যায়। দর্শক, আপনার কি মনে হয় ডক্টর ইউনূস কি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক তৈরি করে শেখ হাসিনাকে সত্যি সত্যি যদি এরকম হয়েই যায়, তো আপনি ভাবেন যে সমন্বয়কদের আসলে কি পরিণতি হবে? না, খারাপ অংশের পরিণতি বলতেছি না, তাদের যে আশা আকাঙ্ক্ষা, দিনরাত এ টিম বি টিম সি টিম মিলে তারা যেইভাবে বিষয়টার পিছনে উঠে পড়ে লেগেছে, তাদের সারা দেশ জুড়ে যেই চলমান কর্মকাণ্ড, ভবিষ্যতের রাজনৈতিক প্ল্যাটফর্ম করুক অথবা না করুক, সবকিছু মিলিয়ে একটা বড় ধরনের ধাক্কা খেতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে শুরু করে অনেকে জাতীয় নাগরিক কমিটি বা তাদের আরো যারা টিম মেম্বার আছেন, ব্লা ব্লা ব্লা। দর্শক, নির্বাচন ইস্যুতে আমরা দেখেছি আমাদের ছাত্ররা বলছে যে আওয়ামী লীগের বিচার না করে এই দেশে নির্বাচন হবে না। তারা আওয়ামী লীগের বিচারের আগে সরকারকে নির্বাচনের ইস্যুটা থেকে দূরে থাকার জন্য কিন্তু বারবার আহ্বান করছে। কিন্তু আমরা দেখেছি আমাদের প্রধান উপদেষ্টা বলছিলেন যে 2026-এর মাঝামাঝি অথবা 25-এর শেষে, তো ডক্টর আসিফ নজরুল ইসলাম বলছিলেন আবার 26-এর মাঝামাঝির একটু পরেও হতে পারে। কিন্তু আমাদের স্বাস্থ্য উপদেষ্টা যিনি আছেন তিনি কালকে যে বক্তব্য দিয়েছেন, এখন এই বক্তব্যটা হতে পারে আজকে প্রেস উইং থেকে ঘোষণা আসতে পারে, এটা স্বাস্থ্য উপদেষ্টা নিজস্ব বক্তব্য, এটার সাথে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। তো এরকম আমরা অনেক সময় দেখেছি। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, ফরহাদ মাজারের স্ত্রী, তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী এই ডিসেম্বরে জাতীয় নির্বাচনের আশা করা হচ্ছে। এখন হঠাৎ করে কেন 6 মাস 8 মাস লাভ দিয়ে সামনে চলে আসলো, অথবা ডক্টর ইউনূসের কথাটা কেন ফোকাস করা হচ্ছে? কারণ বিএনপি বলছে আগামী 6 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, আর যদি না দেয় এই নিয়ে তারা মাঠে নামবে। বিরাজনীতিকরণ 111-এর মতন যদি এরকম কোন রকম পরিকল্পনা থাকে, সেটাকে নস্যাৎ করে দেবে দেশের জনগণ। তো এই যখন সিচুয়েশন, একটা হাড্ডাহাড্ডি ইস্যু সামনে আসতে যাচ্ছে, তো সরকার আমরা এই গত 6 মাস যাবত দেখছি যে ইস্যুতে বিএনপি বেঁকে বসে সরকার সেটাকে সাপোর্ট করে, বৈষম্য বিরোধীদের না। যদি বৈষম্য বিরোধীদের সাপোর্টটাকে সরকার মেনে নিত বা তাদেরকে সাপোর্ট দিত, তাদের ইচ্ছাগুলোকে, অনেক কিছু এখানে ঘটতো। কিন্তু দিন শেষে যেটাতে বিএনপির না থাকে সেটা কিন্তু সরকার করে না, ওইটাই হয় ঘুরাফিরা যেটাতে বিএনপি হ্যাঁ বলে। কারণ ম্যাক্সিমাম মানুষই মনে করছে আগামীতে একটা সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় চলে আসবে, যত দ্রুত হবে বিএনপি তত দ্রুত আসবে, লেট হলে একটু ঝামেলা হইতে পারে। তো আমাদের নূরজাহান আপা বলছেন যে ডিসেম্বরের মধ্যেই সব সংস্কার বর্তমান সরকারের পক্ষে সম্ভব নয়, তবে জনগণ অধিক সংস্কার চাইলে নির্বাচনের সময় আরো বিলম্বিত হতে পারে। এখন হুই ইজ জনগণ? আপনি যখন বলেন যে জনগণ চায়, তাহলে আমাদের প্রশ্ন থাকে হু ইজ জনগণ? বিএনপি পন্থী জনগণ, জামাতপন্থী জনগণ, আওয়ামী পন্থী জনগণ? এই দেশে আম জনতা বলতে কেউই নাই। সবাই দল করে, কেউ মনে মনে আর কেউ রাজপথে বা মিডিয়া প্ল্যাটফর্মে। এদেশের ফাঁকগুলো একটা না একটা দল পছন্দ করে, ছোট ছোট বাচ্চারা এখন দলের আইডেন্টিফিকেশন করে, তাই না? সো জনগণ এখন বিএনপি, এই মুহূর্তে বিএনপির একটা বিশাল একটা অবস্থান, তাই না? তো রাজপথে ডাক দিলে আপনি তো দেখবেন সব জনগণ নির্বাচনের জন্য মাঠে নামছে। তারা কারা? তো প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন ছিলেন এতক্ষণ, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখতেছেন বা প্লে করেছেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
শেখ হাসিনা ও জয়ের ডলার পাচারের অভিযোগ অনেকটাই সত্য বলছেন দুদক চেয়ারম্যান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে $300 মিলিয়ন পাচারের অভিযোগ অনেকটাই সত্য, একথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বলেছেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। রোববার 22 সেপ্টেম্বর বিকেলে প্রথম গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। সাংবাদিকদের সাথে মতবিনিময়ে দুদক চেয়ারম্যান বলেন, এ সময় দুদকের বিরুদ্ধে নানান অভিযোগ যৌক্তিক জানিয়ে প্রভাব মুক্তভাবে স্বচ্ছ তদন্ত করার প্রতিশ্রুতি দেন দুদক চেয়ারম্যান। টানা 15 বছর ক্ষমতাকে কুক্ষিগত করে দেশকে দুর্নীতির এক স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন আওয়ামী লীগ সরকার। দলের প্রভাব কাটিয়ে বিভিন্ন প্রকল্প ভাগিয়ে নিয়ে দুর্নীতি আর টাকা পাচারের প্রতিযোগিতায় নেমেছিল আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে হাইকমান্ড পর্যন্ত। গণ অভ্যুত্থানে সাবেক শেখ হাসিনার পতনের পর তাদের দুর্নীতি ফিরিস্তি বের হচ্ছে প্রতিদিনই। তাদের দুর্নীতির এই মহাযজ্ঞে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও পিছিয়ে নেই। দেশ থেকে $300 মিলিয়ন যুক্তরাষ্ট্রে পাচার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে দুদক। সবাই সাংবাদিকদের এই সংস্থার নানান অনিয়ম সংস্থাকে কুক্ষিগত করাও কর্মকর্তাদের দুর্নীতির বিষয়টি সামনে এনে নতুন কমিশনের অবস্থান জানতে চাইলে কমিশনাররা বলেন, কারো ভয়ভীতি দুদকের তদন্ত প্রভাবিত করতে পারবে না বলে জানান কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব হাফিজ আহমেদ ফরিদু, কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর। দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।